আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে আমি নতুন লিমুজিন নিয়েছি বলতে কোম্পানির পক্ষ থেকেই লিমুজিনে শিফট হয়েছে আর কি। তো লিমুজিনে শিফট হওয়ার পরে আমার গত 1 বছরের সমস্ত অভিজ্ঞতা এবং সমস্ত অভ্যাস এলোমেলো হয়ে গেছে। কারণ এখন আমাকে আপাতত লিমুজিনটা 24 চালাতে হচ্ছে। 24 মানে হচ্ছে যে সবসময় গাড়িটা আমার কাছেই থাকতেছে, যার কারণে আমি এই আমার চাকরি জীবনের প্রথম ডে শিফট করতেছি, মানে দিনের বেলা ডিউটি করতেছি। যার কারণে অনেক কিছু এলোমেলো হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, অনেক কিছুই কাজ বুঝতে পারতেছি না, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না, কি করা যাবে কি করা যাবে না, সব কিছু এলোমেলো হওয়াতে আমি চ্যানেলে ঠিকমতো নিয়মিত হতে পারতেছি না। কিন্তু লাস্ট অনেক দিন যাবৎ অনেকগুলো প্রশ্ন আমার চ্যানেলে আসতেছে, মানুষ আমাকে অনেক প্রশ্ন করতেছে। খেয়াল করে দেখলাম, বা এটাই হওয়া স্বাভাবিক, যে মোটামুটি সবার প্রশ্নই ঘুরায় ফিরায় এক। ওকে, যেই প্রশ্ন করতেছেন না কেন যেখান থেকেই, মোটামুটি সবার প্রশ্নই ঘুরে ফিরে এক। তাই আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু সময় কম এবং সময় করে উঠতে পারতেছি না, সেহেতু আমি একটা চেষ্টা করি যে একটা ভিডিও করে দিই, যাতে আপনাদের এক ভিডিওতে সবার প্রশ্ন জবাব আপনারা পেয়ে যান। আমার এই ভিডিওটা আজকে হচ্ছে যে Q&A, মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আমি কিছু প্রশ্ন আপনাদের নোট করে নিয়েছি, সেই নোট করা প্রশ্নগুলো আমি ধাপে ধাপে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা সবাই আপনাদের সব ধরনের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। ওকে, তো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নই যেটা একদম বেসিক প্রশ্ন, যে ভাই ভিসা এখন খোলা আছে কিনা। ওকে, প্রথম প্রশ্ন, ভিসা এখন খোলা আছে কিনা, ভিসা হচ্ছে কিনা। তো আমার যে অতীত ভিডিওগুলো এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কথা বারবার বলি, যেটা আপনারা হয়তো খেয়াল করেন না, যে ভিসা সবসময়ই খোলা থাকে। দুবাই ট্যাক্সি একটা গভর্নমেন্ট কোম্পানি। এই কোম্পানিতে ভিসাটা নর্মালি অন্যান্য যেসব ভিসার যে প্রসেস, এটার সাথে সম্পৃক্ত না। ওটার সাথে এটার সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, কারণ ওরা নিজেরাই সরকার, ওরা নিজেদের একটা আলাদা পাওয়া থাকে এই ভিসাগুলো করার জন্য, যেহেতু গভর্নমেন্ট। এখন দুবাইয়ের সমস্ত ভিসা বন্ধ, দুবাইয়ের সমস্ত প্রসেস বন্ধ, তবুও এই কোম্পানি লোক নিতে পারে, এই কোম্পানি ভিসা দিতে পারে। কিন্তু এখানে কথা আছে, প্রয়োজনের ব্যাপার আছে, চাহিদার ব্যাপার আছে। এখন এই যে একটা সিজন আসছে, আগামী নভেম্বর মাস থেকে ফুল সিজন। এই সিজনে যেসব স্টুডেন্টগুলা আপনার ইয়াতে আছে, প্রসেসিংয়ে আছে, যারা লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্সের পরের যেই স্টুডেন্টগুলো আছে যারা অপেক্ষা করতেছে, এদের সবাই এই সিজনে মাঠে নেমে যাবে। ওকে, আশা করতেছি মোটামুটি 80%-এর উপরে ক্যাম্প খালি হয়ে যাবে। আবার একটা চাহিদা সৃষ্টি হবে, যেই চাহিদার জায়গায়, যেই গ্যাপটার মধ্যে আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন এবং ইন্টারভিউ পরবর্তীতে ফাইল জমা দিচ্ছেন, তারা আইসা ঢুকবেন বা তারাই এই ভিসাগুলা পাবেন। ওকে, একদম সহজ হিসাব। আবার কোম্পানি মাঝে মাঝে ব্রেক দিবে, ভিসা ছাড়বে না, হোল্ড করবে। ওকে, প্রয়োজন নাই, ক্যাম্প ফুল, মাঠে কাজ নাই, বা এখন এই মুহূর্তে ভ্যাকেন্সি কম। ওকে, তখন তো এরা লোক নেবে না, এই তো স্বাভাবিক। কিন্তু লোক নেবে না বলতে যে ভিসা খোলা না তা না, ভিসা আপনি সারা বছরেই যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আপনার সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে, আপনি যদি সব কিছু জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যে আমি যাব, তাহলে আপনার কাজ আপনি করবেন। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আবেদন করা। আপনার কাজ হচ্ছে একটা এজেন্সি চুজ করা বা একটা এজেন্ট চুজ করা, সেটা আমি হোক, অন্য কেউ হোক, আমাদের এজেন্সি হোক, অন্য এজেন্সি হোক। আপনার যাকে ভালো লাগে, যার সাথে আপনি ফ্লেক্সিবল, তার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তো আশা করি প্রথম প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন যে ভিসা খোলা আছে কিনা। অনুগ্রহ করে আমার আজকের এই ভিডিওর পরে কেউ আমাকে এই প্রশ্নটা করবেন না যে ভাই এখন কি ভিসা খোলা আছে কিনা, এখন কি আসা যাবে কিনা। এক কথায় শুনে নেন, দুবাই ট্যাক্সি সারা বছর খোলা। ওকে, আপনি শুধু সিদ্ধান্ত নিতে পারলে, আপনার যদি প্রয়োজনীয় যোগ্যতাগুলা, যেসব জিনিসগুলো লাগবে দুবাই ট্যাক্সির জন্য, সেগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি যে কোনো সময় আবেদন করতে পারেন। এখন ভিসা কবে পাবেন সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কোনো এজেন্সি দিতে পারবে না। তারা বলে, কাস্টমারটা ধরার জন্য বলে যে 2 মাসের ভিসা দিব, 3 মাসের ভিসা দিব, এগুলো আসলে মিথ্যা কথা। ওকে, আমরা যেটা করি, আপনি যখন আবেদন করেন, আমরা সাথে সাথে সেই দিনই আপনার টাকা আমাদের পকেটে আসে না, ডাইরেক্ট এজেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, এবং এজেন্সি সেই টাকার সাথে আরও
আরও টাকা অ্যাড করে এখানে একটা ফি আছে, ঠিক আছে, দুবাই ট্যাক্সিতে জমা দেওয়ার জন্য, সেই ফিটা টোটাল করে আমরা এখানে জমা দিয়ে দিই। ওকে, এবার দুবাই ট্যাক্সিতে আপনার সিরিয়ালটা পড়ে থাকলো, আপনার আগের লোকজন আগে ভিসা পাবে, এই স্বাভাবিক। ওকে, তারপরে আস্তে 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 যখন আরও জায়গাতে তৈরি হবে, আরও প্রয়োজন সৃষ্টি হবে, তখন আপনি আবার এই সিরিয়ালে ভিসাটা পেয়ে যাবেন। এখন যদি আপনার আগে সিরিয়াল কম থাকে এবং চাহিদা বেশি থাকে, তাহলে আপনার ভিসাটা দ্রুত হয়ে যাবে। 15 দিনও ভিসা আসতে পারে, 17 দিনও ভিসা আসতে পারে, 2 মাসও লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 5 মাস লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। ওকে, আমার এমনও ক্যান্ডিডেট আছে যে 9 মাস পরে ভিসা পেয়ে এখন দুবাইতে আছে। ওকে, আমি হয়তো অতীত আমার ভিডিওতে বলেছি। তো ধৈর্যটা কি পরিমাণ রাখতে হয়েছে তার, সেটা একবার চিন্তা করে দেখবেন। ওকে, যদি আপনি ধৈর্য রাখতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে ভিসা আপনার হবেই। ওকে, তবুও কিছু আমরা একটা টাইম বেঁধে দিয়েছি যে সর্বোচ্চ আপনি কতদিন অপেক্ষা করবেন, সেটা আমরা আমাদের এজেন্সি থেকে 6 মাস। ওকে, অন্যান্য এজেন্সি যদি অন্য সময় বাড়ায় কমায় সেটা আমাদের দেখার বিষয় না। আমরা 6 মাস আপনার জন্য চেষ্টা করব। 6 মাসের মধ্যে আপনার ভিসা যদি হয় তাহলে হলো, না হলে 6 মাস পরে আমরা আপনাকে টাকাটা ফেরত দিব। কিন্তু আপনি 6 মাসের মধ্যে টাকা ফেরত চাইতে পারবেন না, কারণ আপনার জমা দেওয়া টাকা এবং সাথে আমাদের অ্যাড করা টাকা আমরা অলরেডি এখানে জমা দিয়ে ফেলেছি। তারা যদি ব্যর্থ হয়, তারা যদি রিটার্ন দেয় আমাদেরকে যে না আমরা এখন ভিসা দিতে পারবো না, ভিসা দিব না, ভিসা বন্ধ করে রাখছি, ভিসা হোল্ড করে রাখছি, ইউ ক্যান টেক ইউর মানি ব্যাক, তখন ওরা আমাদেরকে টাকা ব্যাক করে এবং পাসপোর্ট ব্যাক করে। ওকে, তার আগে আমরা চাইতে পারি না, আমাদের চাওয়ার রাস্তাটাই নাই। এটা একটা গভর্নমেন্ট কোম্পানি, বারবার বলতেছি ভাইয়া, এটা কোনো প্রাইভেট কোম্পানি না। এখানে একটা ম্যানেজার বা একটা মালিকের কাছে যায় বলবো, সুপারিশ করব, ঘুষ দিব, ওরকম কোনো রাস্তাই নাই। ঠিক আছে, এক প্রকার আল্লাহর দিকে চেয়ে থাকা, অসহায় হয়ে থাকা, বাস এরকম। ওকে, অনেকে যদি মনে করে থাকেন যে ভাই ভিসা দেওয়াটা আপনাদের হাতে, আপনারা চাইলে ভিসা দিতে পারেন, এটা ভুল। ইটস নট এ প্রাইভেট কোম্পানি, এটা একটা গভর্নমেন্ট কোম্পানি। ওকে, শেখেদের, এই দেশের শেখেদের কোম্পানি এটা। ওকে, এটার মালিক চোখে দেখা যায় না, ম্যানেজার চোখে দেখা যায় না, উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে চোখে দেখা যায় না, তারা কারো কথা শোনে না। ওকে, আর আরবি জাতি তো এমনিও কি জাতি, মানে খুব একঘেয়েমি এই ধরনের, ওরা যেটা বলে সেটাই, ঠিক আছে, ওদের কথার উপরে কথা বলা যায় না। ওকে, সো এই দেশে এই ধরনের চলে না, রিকোয়েস্ট, তদবির, ঘুষ এসব চলে না, যার কারণে আমরা অসহায় থাকি ভাই। ঠিক আছে, সম্পূর্ণ বিশ্বাস এবং আপনার নসিব। ওকে, আশা করি প্রথম প্রশ্ন জবাব পেয়ে গেছেন। ভিসা খোলা আছে কি না, এ নিয়ে আর কোনো প্রশ্ন কেউ কখনো করবেন বলে আমি মনে করি না। এরপর একটা কমন প্রশ্ন আছে যে কোনটাতে গেলে ভালো হবে, বাইক না ট্যাক্সি। এখন যেহেতু দুবাই ট্যাক্সির 2টা অপশন আছে, বাইক এবং ট্যাক্সি, সেহেতু একটা প্রশ্ন সবারই আসে যে ভাই কোনটাতে গেলে ভালো হবে। ওকে, এখন আমি আমার মতো করে জবাবটা দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি আপনি মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন, ইন্টার পাস, এসএসসির উপরে, ওকে, ইংলিশটা মোটামুটি ভালো বোঝেন এবং একটু আরাম করতে চান, খুব বেশি পরিশ্রম করতে চান না, তাহলে আপনার জন্য ট্যাক্সি ঠিক আছে। ওকে, আর যদি আপনার পড়াশোনা একটু কম হয় বাট পরিশ্রমী হন, যে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করে টাকা পয়সা করবেন, কষ্ট করে কামাইবেন, কারণ পড়াশোনা আপনার সুযোগ হয় নাই, যে কোনো কারণে হোক, ফ্যামিলির কারণে হোক, নিজের গাফিলতিতে হোক, পড়াশোনাটা আপনার হয়ে ওঠে নাই, কিন্তু আপনি বিদেশে আসতে চান, দুবাই ট্যাক্সিতে আসতে চান, তাহলে বাইক রাইডিংটা আপনি বেছে নিতে পারেন। বাইক রাইডিংয়ে মাশাল্লাহ 1 লক্ষ টাকার উপরে স্যালারি উঠানো সম্ভব। আমি খুব শীঘ্রই একটা বাইক রাইডারের সাথে কথা বলেছি, তাকে নিয়ে আমি একটা ফুল ভিডিও দিব, সে একেবারে ইনকাম সহ কীভাবে কী হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কোনটায় গেলে ভালো হবে, আপনার যোগ্যতা এবং আপনার চয়েস। ঠিক আছে, আপনার ভালো লাগা, যে আপনার এটা ভালো লাগে। হ্যাঁ, অনেকেই আছে যে টাকার দরকার আছে কিন্তু ট্যাক্সি ভালো লাগে। হ্যাঁ, এখন আমরা বলি যে ভাই ট্যাক্সিতে পরিশ্রম, একটু আরাম করবেন, একটু এসির মধ্যে থাকবেন, হ্যাঁ, সেই হিসাবে একটু আরামটা বেশি হবে, ইনকামটা কম হবে। অনেকে তখন বলে যে ভাই ঠিক আছে, দরকার নাই, ইনকাম অত বেশি আমার দরকার নাই, আমার একটু আরাম হইলেই হয়। ঠিক আছে, এই গরমের দেশে, এই রোদের মধ্যে আমি এত কষ্ট করতে পারবো না। ঠিক আছে, তো তাদের জন্য ট্যাক্সি বেস্ট। ওকে, আর যারা বলে যে ভাই কোনো সমস্যা নাই, পরিশ্রম কোনো ব্যাপার না, একদম রোদে পুরুম বৃষ্টিতে ভিজুম, জান প্রাণ দিয়া ফেলামো, দে ক্যান চুজ বাইক। বিকজ বাইকে কষ্ট করে টাকা কামানোর সুযোগ আছে, হিউজ টিপস পাওয়া যায় এবং খাওয়া দাওয়ারও সমস্যা হয় না, ভালো খাবার দাবারও পাওয়া যায় এবং কাজ করা যায় শান্তি মতো, ফ্রিলি। ওকে, বাইকে একদম প্যারা নাই। তো যাই হোক, ট্যাক্সির কিছু রুলস আছে, নিয়ম আছে, ট্যাক্সির কিছু সিস্টেম আছে। বাইকটা মোটামুটি 24 আওয়ার থাকে নিজের কাছে। বাইকটা একেবারে কী বলে, উড়ন্ত আসমানে পাখির মতো। ঠিক আছে, যে আপনি যেমন চেতা করলেন, আপনার মনে ছেলে ডিউটি করলেন না, সাথেই থাকলো আপনার বাইকটা। বাট ট্যাক্সিতে একটা পার্টনারশিপ থাকে, একটা রুলস থাকে, রেগুলেশন থাকে,
মিটার থাকে, কার্ড থাকে, অনেক কিছু থাকে, অনেক সিস্টেমের মধ্যে যাইতে হয়, অনেক প্যারার মধ্যে দিয়ে যাইতে হয়, ভালো টার্গেটের মধ্যে দিয়ে যাইতে হয়। হ্যাঁ, বাট রিল্যাক্স একটাই যে আমি এসির মধ্যে আছি, একটা গাড়ির মধ্যে আছি, একটু সেফটির মধ্যে আছি। এই বাইকে একটু সেফটিটা কম, রিল্যাক্সটা কম, কষ্টটা একটু বেশি। বাট টাকা দুই সেকশনই আছে, ট্যাক্সিতেও আছে, বাইকেও আছে। ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কতটা পরিশ্রম করতে চান, কতটা পরিশ্রম করতে পারেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার ইনকাম। আশা করি বুঝতে পারছেন যে কোনটায় আসলে ভালো হবে। এবার আসেন প্রশ্ন নাম্বার 3, ভিসা হতে কেমন সময় লাগে? এই প্রশ্নটাও আমাকে অনেকে করেন। তো আমি প্রথম প্রশ্নের উত্তরেই কিন্তু বলে দিয়েছি ভিসা হতে কেমন সময় লাগে, তবু আবার শর্ট করে বলতেছি, ভিসা হইতে কেমন সময় লাগে তার কোনো গ্যারান্টি নাই। ওকে, সম্পূর্ণই আপনার ভাগ্য এবং কোম্পানির চাহিদা। কোম্পানির চাহিদা বেশি থাকলে ভিসা দ্রুত ছেড়ে দেয়, দ্রুত লোক আনে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি অনেককে টপকায়া অনেকের পরে জমা দিয়েও আগে ভিসা পেয়ে যেতে পারেন। ওকে, একেবারে সহজ কথা। তবে আমরা বললাম তো মাত্রই যে আমরা 6 মাস সময় দিই। 6 মাসের মধ্যে আমরা ভিসা দিতে না পারলে আমরা চেষ্টা করি আপনার টাকা এবং পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য। বাট আপনি যদি অপেক্ষা করতে চান, অপেক্ষা করতে পারেন, তাহলে আমরা 9 মাসও এরকম আমাদের মাধ্যমে ভিসা নিয়ে দুবাইতে আসছে, সেটাও আছে। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ওকে, আমাদের হাতে না ভাই। ওকে, ভিসা হতে কেমন সময় লাগে সেটা আমাদের হাতে না, সেটা আপনার ভাগ্য এবং কোম্পানির চাহিদা। আশা করি ক্লিয়ার। এবার আসেন, আমি ভালো গাড়ি চালাই, পুরো লাইসেন্স আছে, পুরোনো লাইসেন্স আছে, আমি কতদিনে গাড়ি পাবো? ওকে, অনেকেই প্রশ্ন করেন যে আপনার কাছে অনেক দিনের লাইসেন্স আছে, আপনি ভালো গাড়িও চালান, তার মানে আপনি আশা করতেছেন বা মনে করতেছেন যে আপনার জন্য দ্রুত হবে, আপনি জলদি এসে গাড়ি পেয়ে যাবেন। ইভেন দোষ আপনারও না সরাসরি, এমন অনেক এজেন্সিও আছে যারা এরকম খুব স্বপ্ন দেখায় বা করার চেষ্টা করে যে আরে আপনি তো অনেক সিনিয়র ড্রাইভার, আপনার তো সময় লাগবে না, আপনি গেলেই গাড়ি 3 মাসের মধ্যে গাড়ি পেয়ে যাবেন, আপনার একদম সময় লাগবে না। হ্যাঁ, এরকম ওরা অনেক এজেন্সি বলে। এই কারণে হয়তো এরকম অনেকে ভাবেন যে আমি যদি অনেক সিনিয়র ড্রাইভার হয়ে থাকি, আমার যদি অনেক বছরের একটা পুরোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে মনে হয় আমি ট্যাক্সিতে গিয়ে খুব দ্রুত গাড়ি পেয়ে যাবো, হ্যাঁ আমার জন্য অনেক সুবিধা হবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এখানে আপনাকে আইসা এই দেশের লাইসেন্স নিতে হবে। বাংলাদেশে আপনি অনেক সিনিয়র ড্রাইভার, অনেক বছরের অভিজ্ঞতা, ওইটা বলবে যে সাইডে ফেলাও, এইখানে শেখো, আমাদের মতো করে শেখো। তোমার দেশের স্টিয়ারিং ওই দিকে, তোমার দেশের রাস্তা ওই দিকে, আমার দেশের স্টিয়ারিং এই দিকে, আমার দেশের রাস্তা এই দিকে। তোমার দেশে কোনো রুলস ছিল না, তোমার দেশে কোনো সিস্টেমের মধ্যে ছিল না, আইন আদালত ছিল না, আমার দেশে এগুলো আছে। তোমাকে আগে আইন শিখতে হবে, রুলস শিখতে হবে, এরপর ড্রাইভিং শিখতে হবে এই দিকের স্টিয়ারিংয়ের। ওকে, সো তোমার এই বাংলাদেশের যে লাইসেন্স তুমি দেখাইতেছো ওটা সাইডে ফেলাও, ঠিক আছে? এমন দেখা গেছে যে যারা বাংলাদেশের সিনিয়র ড্রাইভার, বেশি দিনের পুরনো অভিজ্ঞতা, তারা এখানে আইসা নতুন করে শিখতে প্রবলেমে পড়তেছে। কারণ তাদের হাতের মধ্যে একটা অভ্যাস রয়ে গেছে বা মাথার মধ্যে অভ্যাস বসে আছে যে সেই পুরনো সিস্টেমটা, পুরনো রাস্তা, পুরনো সাইড, পুরনো রুলস, নিয়ম না মানা, এই জিনিসগুলো রয়ে যাওয়ার কারণে ওস্তাদ বললে একদিকে, সে যায় একদিকে, ওস্তাদ বললে একদিকে, সে যায় একদিকে। ওকে, সে আরও বেশি ফেল করতেছে। এটা প্রমাণিত যে যে ব্যক্তি, যে মানুষগুলা নতুন ফ্রেশ, তারাই খুব দ্রুত ধরতে পারে এবং দ্রুত লাইসেন্স পায়। তার মানে আপনার কাছে যদি অনেক সিনিয়র হয়ে থাকেন আপনি, আপনার কাছে যদি একটা অনেক পুরোনো লাইসেন্স থেকে থাকে, সেটা এখানে কোনো ভ্যালুতে, কোনো কাজে আসবে না। ওকে, আর সাথে আরেকটা কথা বলে থাকি, অনেকেই বিভিন্ন জায়গা থেকে শুনেন এবং মনে করেন যে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসলে কোনো একটা সুবিধা এখানে আছে। এটা একদম ভুল। ওকে, ইন্টারন্যাশনাল লাইসেন্স নিতে গিয়ে 5-10 হাজার টাকা যাই লাগে না কেন, এই টাকাটা জলে ফেলবেন না। ওকে, এই টাকাটা জলে ফেলবেন না। ইন্টারন্যাশনাল লাইসেন্সেরও কোনো ভ্যালু দুবাই শহরে নাই। ওকে, এখানে একদম নতুন করে আপনাকে নতুন করে শেখানো হবে। আপনি ওই প্রস্তুতি নিয়ে আসবেন যে আমি এখানে আবার জিরো থেকে নতুন করে শিখবো এদের মতো করে। ওকে, হ্যাঁ, যদি আপনার কাছে গালফের লাইসেন্স থাকে, গালফ মানে হচ্ছে আরব কান্ট্রিগুলা, সৌদি, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশগুলা, তাহলে আপনি এখানে আইসা গোল্ডেন চান্স পাবেন। গোল্ডেন চান্স মিন আপনাকে ফুল ক্লাস করতে হবে না, জাস্ট 2 ঘন্টা করে 4 ঘন্টা ক্লাস করবেন, তৃতীয় দিনের দিন আপনার ডাইরেক্ট এক্সাম ফাইনাল। পাস করতে পারলে সাথে সাথে লাইসেন্স, এবং খরচটাও আপনার একটু কম আসবে। ওকে, আর যাদের কাছে গালফের লাইসেন্স নাই, বাংলাদেশের লাইসেন্স, তারা ওই লাইসেন্স শো করলে কিছু ক্লাস কমায় দেয়, যেটা ক্ষতির কারণ, সেটা আমি বিস্তারিত বলেছিলাম হয়তোবা। যাই হোক, এখন আবার একটু বলে দিই। সেটা হচ্ছে, যদি আপনি বাংলাদেশের একটা সিনিয়র ড্রাইভিং লাইসেন্স শো করেন 5 বছরের উপরে সম্ভবত, তাহলে আপনার ক্লাস অর্ধেক করে দিবে, 1000 টাকা কমায় দিবে আপনার ক্লাস থেকে, কোর্স ফি থেকে, ঠিক আছে? কিন্তু এটা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। এই যে আমি একটু আগে বললাম যে আপনি শিখতে পারবেন না ঠিকমতো, আপনার দ্বারা ভুল হয়ে যাবে, বাংলাদেশেরটা মাথায় চলে আসবে, বাংলাদেশের সাইড, বাংলাদেশের নিয়মগুলো মাথায় চলে আসবে। এখন আপনি যদি ওরা ক্লাসই দেয় 8 দিন,
আপনি যদি সেটা শো করেন তাহলে আপনার 4 দিনই ক্লাস কমে যাবে, ঠিক আছে? আর বাকি 4 দিনে আপনি কিছু শিখতে পারবেন না, ওকে? যার কারণে আপনার দ্বারা রাস্তায় ভুল হবে এবং আপনি ফাইন খাবেন বা অ্যাক্সিডেন্ট করবেন। দ্যাট মিনস এখানে যে সুযোগটা নেওয়ার সুযোগ আছে, যে সুযোগটা নেওয়ার আপনার পুরোনো লাইসেন্স দেখায়, সেটাও না নেওয়া উচিত। একমাত্র গালফের লাইসেন্স থাকলে ঠিক আছে, কারণ আমি গালফে চালাইছি, গালফের রুলস এরকম, গালফের স্টিয়ারিং এরকম, গালফের রাস্তাও এরকম, সো ইটস ওকে। বাট বাংলাদেশ ইজ নট ওকে, ওকে? আশা করি বুঝতে পারছেন। তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, ভাই আমার পড়াশোনা কম, ইংরেজি কম বুঝি। ওই যে বললাম, যদি আপনার পড়াশোনা কম হয়ে থাকে, ইংলিশ কম বুঝে থাকেন, তাহলে অবশ্যই ট্যাক্সি আপনার জন্য না। আমি আমার ভিডিওগুলোতে এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি যে ভাই প্লিজ 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 কেউ যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্যাক্সিতে আসার কোনো দরকার নাই, কারণ ট্যাক্সিতে আপনার চারটা ইংলিশের উপর পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে। আপনার মোটামুটি ভালো শিক্ষিত লোকজনও হিমশিম খেয়ে যায় কিন্তু, ওকে? সো যদি আপনার পড়াশোনা কম থাকে, লাইক 8-এর উপরে থাকে, একেবারে না জানলে কোনোভাবেই দুবাই ট্যাক্সি বা বাইক কোনোটাই দরকার নাই। আর একেবারে মোটামুটি যদি জানেন 8 পর্যন্ত পড়ছেন, 8-9 পর্যন্ত পড়ছেন বা ম্যাট্রিক ফেল করছেন, তাহলে বাইকে আসতে পারেন, ওকে? বাট ট্যাক্সিতে আসতে হলে আপনাকে ভালো ইংলিশ জানতে হবে ভাই, ঠিক আছে? যেটা হয়তো ম্যাট্রিকের বা এসএসসির একটা ছেলেও ঠিক মতো জানে না, এইচএসসির উপরে হইলে মোটামুটি পারে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। লাইসেন্সের খরচ কেমন, কোম্পানি দিবে কি না? ওকে, লাইসেন্সের খরচ এই মুহূর্তে যে নিয়ম চলতেছে সেই নিয়ম অনুযায়ী কোম্পানি লাইসেন্সের খরচ বেয়ার করবে না, সেটা আপনারা অলরেডি জানেন। নিজের টাকা নিজেই নিয়ে আসতে হবে, ওকে? আর লাইসেন্সের খরচটা সময় ভেদে, সিজন ভেদে কম বেশি হয়। এখন গরম সিজন যাচ্ছে, এখন সব স্কুলগুলোতেই ছাড় চলতেছে, অফার। এই অফার অনুযায়ী মিনিমাম 5100-200 টাকা থেকে শুরু করে 6-6.5-এর মধ্যে পাওয়া যাবে এই সময়টাতে। যখন সিজন থাকবে শীতের সময়, সেই সময় এটা 7 থেকে 7,500 টাকা বা 8,000-8,500 টাকা পর্যন্ত যেতে দেখেছি আমি। এই দেশের দিরহামে বলতেছি, আপনারা 32 দিয়ে গুণ দিয়ে একটা আইডিয়া করে নেবেন যে কত টাকা হতে পারে, ওকে? আশা করি লাইসেন্স করতে কেমন খরচ হয় সেটার একটা আইডিয়া হয়ে গেছে। তবে দুবাই ট্যাক্সি অথবা বাইক রাইডিংয়ে যদি আপনি আসেন, কোম্পানির মাধ্যম হয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই নিজের লাইসেন্সের খরচ নিজেকেই বহন করতে হবে এবং সাথে করে টাকাটা নিয়ে আসতে হবে। কোম্পানি কী দিবে, কী দিবে না, ওকে? কোম্পানি কী দিবে, কী দেবে না, কোম্পানি লাইসেন্সের টাকাটা এখন আর দিচ্ছে না, ওকে? লাইসেন্সের টাকা বাদে মোটামুটি বাকি আরও অনেক কিছু খরচ আছে এখানে। মেডিকেল, ফিঙ্গার, এমিরেটস আইডি, ভিসা, 2 বছরের ভিসা, হ্যাঁ? তারপরে টেস্ট, ম্যাপ টেস্ট, হ্যাঁ? তারপরে আবার মেডিকেল, তারপরে আরটি পারমিট কার্ড, এই ধরনের অনেকগুলো কার্যক্রম এখানে আছে। এই লম্বা সময়গুলো এখানেই নষ্ট হয়। এই সব কিছুর মধ্যে কোন কোন জিনিসগুলো কোম্পানি দিবে, কোন কোন জিনিসগুলো কোম্পানি দিবে না, তার একটা চার্ট আমি এখানে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন, ওকে? কিছু কিছু জিনিস কোম্পানি কাটে না, যেমন পিটিএ ম্যাপ টেস্টের যে 2150 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 60-65 হাজার টাকা, সে টাকাটা কোম্পানি কাটে না। টেস্টের 120 দিরহাম, এটা কোম্পানি কাটে না, ওকে? এরকম আরও কিছু চার্জ আছে যেটা আমি এই লিস্টে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন যে কী কী কাটে, কী কী কাটে না। অ্যাকোমোডেশনের ভাড়া কাটে কিনা, অ্যাকোমোডেশনের ভাড়া কাটে, ওকে? আপনি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় যে অ্যাকোমোডেশনে থাকবেন, সেটা যে কদিন থাকেন না কেন, 6 মাস, 7 মাস, 1 মাস, 1 বছর, যতদিন থাকেন না কেন, আপনার কাছ থেকে অ্যাকোমোডেশনের টাকাটা কোম্পানি কাটবে, ঠিক আছে? কাটে না এরকম উদাহরণ খুব কম পাওয়া গেছে, কাটে এরকমই বেশি পাওয়া গেছে। এবার আসেন খাবার খরচ কেমন হয়। থাকাটা আপনি বুঝলেন যে কোম্পানি থাকতে দিচ্ছে। এর যেদিন আপনি দুবাইতে এসে নামলেন, সেদিনই এয়ারপোর্ট থেকে আপনাকে কোম্পানির গাড়ি, কোম্পানির লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসলো, ক্যাম্পে রাখলো, হ্যাঁ? থাকার জায়গা আপনার মিলে গেল। এবার খাওয়ার খরচ, ঠিক আছে? খাওয়ার খরচ আপনি জানেন যে কোম্পানি কিছু টাকা দেয়, হ্যাঁ? কখন দেয় সেটা হাতে পাইতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়, কারণ আপনি এখানে আসবেন, মেডিকেল হবে, ফিঙ্গার হবে, এমিরেটস আইডি কার্ড হবে, সেই আইডি কার্ডের নাম্বার দিয়ে ব্যাঙ্ক কার্ড হবে, সেই ব্যাঙ্ক কার্ডে অ্যাকাউন্টে আপনার প্রথম 500 টাকা ঢুকবে, যেটা কখনো কখনো আবার কোম্পানি হোল্ড করে রাখে, দিতে চায় না। ওই যে বলছি সরকারি কোম্পানি, এরা কারো কথা শোনে না, কারো কথা মানে না, কোনো কৈফিয়তদের মধ্যে এরা নাই, এদের কাছে কৈফিয়ত চাওয়াও যাবে না, ওকে? যাই হোক, মোটামুটি ধরে নেন যে নিজেই খাইতে হবে, ওকে? যদি পাইলেন কোম্পানির টাকা, না পাইলে নাই। তো এখন প্রশ্নটা ছিল যে খাওয়ার খরচ কেমন হয়। খাওয়ার খরচ হয়, যদি আপনি রান্না করে খান তাহলে দিন 5 দিরহাম, 6 দিরহাম, 7 দিরহামের মধ্যে হয়ে যাবে, ওকে? বাংলাদেশি এই দেশের টাকায় 150 থেকে 200 টাকার মধ্যে আপনি নিজে রান্না করে খাইলে খরচ মেনটেন করতে পারবেন। সেটা বাংলা টাকায় হিসাব করে দেখবেন 32 টাকা করে 6,200 দিরহামে কত হয়, 6-7 হাজার টাকার মতো হবে আপনার একা যদি আপনি রান্না করে খান। তাহলে গ্রুপ করে খাইলে আরেকটু কমবে,
এভাবে আর কি যদি রান্না করে খান। আর যদি কিনে খেতে যান তাহলে খরচের কোনো লিমিটেশন নাই, এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে, আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, কত দামি খাবার খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তবে আমি যতটুকু জানি যে 2 বেলা খাবার 350 দিরহাম এরকম বা 300 দিরহাম এরকম পাওয়া যায়। ঠিক আছে, কিনে খাবারের দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক, রান্না করে খেলে একটু কম হবে। ওকে, আশা করি খাবার খরচ কেমন হয় সেটাও পেয়ে গেছেন। কোম্পানিতে যদি আমি না থাকতে চাই তাহলে কি আমি বাইরে থাকতে পারবো কি না, যদি পারি তাহলে কোম্পানির ভিতরে কেমন খরচ আর বাইরে থাকলে কেমন খরচ। ওকে, হ্যাঁ, আপনি কোম্পানির বাইরে থাকতে পারবেন। আপনার যদি মনে চায় বা আপনার যদি আত্মীয়স্বজন কেউ থাকে যে আপনি তার কাছে থাকবেন, কোম্পানির ক্যাম্পে উঠবেন না, তাহলে আপনি কোম্পানির বাইরে থাকতে পারেন। আসার পরেই এখানে আপনার ক্যাম্পের নাম থাকবে, যেহেতু সেই ক্যাম্প থেকে নামটা কাটায়া যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সিতে গিয়ে সেখানে ইনফর্ম করে একটা ফর্ম পূরণ করে ফর্মালিটিস পূরণ করে আপনি আপনার নাম কাটায়া বাইরে গিয়ে থাকতে পারবেন। কোম্পানির ভিতরে থাকলে প্রতি মাসে 500 দিরহাম করে কাটে, বাইরে থাকলে ক্যাপাসিটি অনুযায়ী, যদি সিট ক্যাপাসিটি আপনার 8 জন হয় তাহলে আপনি 250 টাকার মধ্যে থাকতে পারবেন। যদি সিট ক্যাপাসিটি 6 জন হয় তাহলে 300 টাকার মধ্যে থাকতে পারবেন। যদি সিট ক্যাপাসিটি 4 জন হয় তাহলে ওই সেম 500 টাকার মধ্যেই পড়বে। যতই ফ্লেক্সিবল খুঁজতে যাবেন ততই দামটা বাড়তে থাকবে। ঠিক আছে, বাট কোম্পানির ভিতরে থাকলে 500 টাকা প্রতি মাসে কাটবে, বাইরে থাকলে আপনি 200 থেকে 250 টাকাও মিনিমাম থাকতে পারবেন দুবাই শহরে। চলাকালীন সময় পার্ট টাইম জব করতে পারবো কি না, এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাই। ঠিক আছে, অনেকবার বলেছি, অনেকবার জবাব দিয়েছি, তবুও খালি প্রশ্নটা আমার সামনে আসে। যাই হোক, আজকে আমি ভালো করে আবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আপনি দুবাই ট্যাক্সিতে আসবেন বা বাইক রাইডিংয়ে আসবেন, এখানে আপনার প্রসেস হইতে 2, 4, 5 মাস, 6 মাস বা 8, 10 মাস, 1 বছরও লাগতে পারে। এই সময়টা থেকে আপনি সম্পূর্ণ বেকার বসে থাকবেন না কিছু করবেন, কিছু করার কি সুযোগ আছে কি না, এটাই থাকে সবার প্রশ্ন, পার্ট টাইম হিসাবে কিছু করা যাবে কি না। ওকে, উত্তরটা হচ্ছে যে ভাই এরকম কোনো সিস্টেমই নাই। ওকে, এমন কোনো অনুমতি তো দূরের কথা, সিস্টেমই নাই, এদেশের রুলসে নাই। ওকে, এদেশের রুলস হচ্ছে আপনার কাছে যেই ভিসা, যেই কোম্পানিতে আপনি আসছেন, আপনি সেই কোম্পানিতে থাকবেন, সেই কোম্পানির কাজই করবেন। এখন যদি আপনার অন্য কাজ করতে মনে চায়, আপনি মনে করেন ট্যাক্সিতে আসলেন কিন্তু এখন আপনার ভালো লাগতেছে না, আপনি এখন একটা ক্লিনার কোম্পানি চাকরি করবেন বা একটা সেলসম্যানে যাবেন। ওকে, তো আপনাকে কী করতে হবে, দুবাই ট্যাক্সির ভিসাটা ক্যান্সেল করে আবার ওই কোম্পানির যে ভিসা সেটা টাকা দিয়ে লাগাইতে হবে, তারপর আপনি এটা কাজ করতে পারবেন। তখন আপনি হবেন লিগালি অনুমতিপ্রাপ্ত। এই দেশের ইনকামটাই তো এটা ভাই, ভিসা বিক্রি। ঠিক আছে, যত ভিসা বিক্রি হবে, যত প্রফেশন চেঞ্জ হবে, তত এদের ইনকাম। ওকে, আপনি যদি এক ভিসায় সব কাজ করতে পারতেন তাহলে তো এই দেশের ইনকাম হবে না আর কি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে পার্ট টাইমে কাজ করার অনুমতি নাই, সিস্টেমে নাই। এখন যদি আপনি কোনো কাজ করতে চান বা কাজ করার সন্ধান বের করতে পারেন বা খুঁজে নেন বা লিঙ্ক বের করে নেন, ঠিক আছে, হ্যাঁ, আপনার অনেকেই থাকতে পারে এখানে, তাহলে আপনি নিজ রিস্কে, নিজ দায়িত্বে কাজ করতে হবে। ওকে, যদি কোনো বিপদ আপদ হয়, বিপদ আপদ বলতে বোঝাচ্ছি যে এখানে যেহেতু অনুমতি নাই, সেহেতু পুলিশ সিআইডি আপনাকে ধরতে পারলে আপনাকে ধরে বলবে যে তোমার কাছে তো দুবাই ট্যাক্সির ভিসা, তুমি এখানে এই কাজ কেন করতে আসছো, এটার অনুমতি নাই, চলো থানায়। ঠিক আছে, তখন থানায় নিয়ে আটকাবে প্রথমে, তারপরে কোম্পানির কাছে ফোন দিবে, কোম্পানি বলবে যে এই লোক তো এই মুহূর্তে দুবাই ট্যাক্সির ক্যাম্প নাম্বার এত নম্বর রুমের এত নম্বর সিটে থাকার কথা, আমাদের লিস্টে তো এটাই নাম, তার তো এখানে কাজে যাওয়ার কথা না। তো সে যেহেতু এখানে কাজে আসছে, আমরা এর জন্য দায়ভার না, আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা রুলসে আছে সেটা করেন। ওকে, তখন পুলিশ কী করে, আপনাকে দুবাইয়ের জন্য ব্যান করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওকে, দুবাইতেও আপনি আর ঢুকতে পারবেন না, ব্লক খেয়ে যাবেন। এটা হচ্ছে এখানকার রুলস। ওকে, তার মানে যদি আপনি কোথাও কাজ করতে যান তাহলে খুব সাবধানতার সাথে, খুব সেফটি কাজ কিছু করা যায়, একেবারে করা যায় না তা না, অনেকেই করে। স্পেশালি সিজনের সময় যখন ফরেনার আসে এখানে খুব বেশি, ট্যুরিস্ট আসে বেশি, তখন হোটেলগুলোতে চাপ পড়ে যায় বেশি। হোটেলের যে বেসিক নর্মাল যেই স্টাফগুলো, ধরেন একটা হোটেলে 30 জন স্টাফ আছে, 40 জন স্টাফ আছে, ওগুলো দিয়ে কাভার হয় না, তখন এরা এক্সট্রা কিছু স্টাফ নেয় প্রোগ্রামের জন্য। একটা প্রোগ্রাম পরে, একটা ইভেন্ট পরে, একটা কনসার্ট পরে, একটা অনেক কিছু থাকে এখানে সিজনের সময়, সেগুলোতে ব্যাকআপ দেওয়ার জন্য কিছু এক্সট্রা লোক নেওয়া হয়। ঠিক আছে, আবার অনেকে দেখি যে হোটেলের ভিতরে মোটামুটি বান্ধাও ঢুকে যায় অনেকে। ঠিক আছে, কিন্তু এটার দায়ভার বা এটার রিস্ক তার, যদি এটা করতে গিয়ে তার কোনো প্রবলেম হয়, সে যদি ধরা খায়, তাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই জন্য এজেন্সি বা এজেন্ট কেউই দায়ী থাকবে না। দুবাই থেকে ইউরোপ যাওয়ার জন্য আবেদন করা যায় কি না,
কোম্পানি এনওসি দেয় কিনা। ওকে, দুবাই থেকে এটাও অনেকের স্বপ্ন থাকে, টার্গেট থাকে যে দুবাই ঢুকবেন, ঢুকা এখান থেকে ইউরোপের দিকে মুভ করবেন। এই স্বপ্ন আমারও আছে। ওকে, একেবারে নাই বলবো না, আমারও আছে। তো যদিও আমি এখনই এরকম কিছু ভাবতেছি না, আলহামদুলিল্লাহ আমি এখানে স্যাটিসফাইড আছি, ভালো আছি। ওকে, এটা আবার বলতে পারেন যে ভাই আপনি তো ভিসার ব্যবসা করেন, আপনার তো অনেক ইনকাম হয়, সেই কারণে হয়তো বা আপনারা বলতে চাচ্ছেন যে আপনার এখানে ভালো লাগতেছে, আপনি যাবেন না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি মন থেকে বলি তাহলে বলবো যে আমার যে ভিসার ব্যবসা আমি করি সেটা আপনাদেরকে হেল্প করার জন্য আমার এটা মূল উদ্দেশ্য। কিন্তু পার্সোনালি আমি এখানে যে চাকরিটা আমি করি দুবাই ট্যাক্সির মাধ্যমে, সেটা করে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি, আমি সন্তুষ্ট আছি এবং আমি এই দেশটার উপরে সন্তুষ্ট আছি, এই দেশটার উপরে খুশি আছি, যার কারণে আমার এই দেশটাতে আরও মিনিমাম 5টা বছর থাকার ইচ্ছা আছে। যদি আমি কখনো এই দেশ থেকে মুভ করিও তাহলে আরও 2-4-5 বছর পরে আমি মুভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সুযোগ আছে, কিন্তু সুযোগ থাকলেই হবে না, আপনার এখানে আসতে হবে, আইসা এখানে সেটেল হইতে হবে। যে ভিসায় আসবেন সেই বিষয়টা কমপ্লিট করেন। 2 বছরের ভিসায় আসবেন, 2 বছরটা থাকেন, ঠিক আছে, 1 বছর তো লাগবে প্রসেসিংয়ে, আরেক বছর কাজ করেন। 1 বছর কাজ করতে করতে যেই টাকাটা আপনি কোম্পানির কাছে ঋণ হবেন সেই টাকাটা শোধ করেন। পকেট থেকে দেওয়ার কি দরকার? কারণ আপনি যদি ইউরোপে যেতে চান আপনার এখানে কোম্পানির কাছে সাথে ক্লোজ করতে হবে, আর কোম্পানির সাথে ক্লোজ করতে হলে লেনদেনের বিষয় আসবে। লেনদেন তাহলে আপনি পকেট থেকে দিয়ে যাবেন, দরকারটা কি? 1 বছর পরে যান। ওকে, আপনি আয় করে টাকাটা শোধ করে দিয়ে যান, অথবা যে টাকাটা খরচ করে আসেন সেটা আরও উঠান, তারপরে যান। যাওয়ার রাস্তা তো আছেই। আর ইউরোপে চাইলেই তো হুট করে চলে যাওয়া যায় না, আজকে বললাম কালকে চলে গেলাম এমন না, 7-8 মাসের একটা প্রসেস আছে। ঠিক আছে, আপনি একটা টাইম মেনটেন করেন, একটা প্ল্যান করেন, করে আস্তে ধীরে আবেদন করেন, আস্তে ধীরে এদিকেও আপনার ইনকাম হতে থাকুক, ঋণ শোধ হতে থাকুক, ওইদিকেও আপনার প্রসেসিং চলতে থাকুক। যখন আপনার সময় হয়ে যাবে, যখন আপনার ভিসা চলে আসবে, তখন এদিকে সুন্দর করে ক্লোজ করে এদিকে চলে যাবেন। মূল কথা হচ্ছে যে দুবাই থেকে ইউরোপে যাওয়া যায়, এবং দুবাই থেকে ইউরোপে যাওয়া আরও সহজ এবং সুন্দর। কারণ হচ্ছে যে আপনি যখন দুবাইয়ের একজন ভিসা হোল্ডার এবং দুবাইয়ে অনেকদিন যাবৎ আছেন, এই জিনিসটা আপনার ভিসা পেতে অনেক সুবিধা হবে। আরেকটা জিনিস আমি প্লাস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো একজন ড্রাইভার হিসেবে দুবাই ট্যাক্সিতে আসবেন, তাহলে আপনার কাছে কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকবে। সেই লাইসেন্সটা এই ওয়ার্ল্ডের অনেক জায়গায় অ্যাকসেপ্টেড, ম্যাক্সিমাম দেশে অ্যাকসেপ্টেড, কিছু দেশ ছাড়া। তো আপনি যদি ইউরোপে মুভ করেন তাহলে অন্তত একটা দিক থেকে আপনি আগায় আছেন, যেটা আপনার কাছে আছে। ঠিক আছে, একটা লাইসেন্স। ধরেন আপনি যাই অন্য কোনো কাজ করতে পারতেছেন না, কাজ পাচ্ছেন না, ঠিক আছে, অন্তত গাড়িটা তো চালাতে পারবেন। ওকে, একটা ড্রাইভিং জব তো নিতে পারবেন। আর সেটার জন্য আপনাকে লাইসেন্সের মেয়াদ 1 বছর করতে হবে। আপনি আইসা একটা নতুন লাইসেন্স করলেন, লাইসেন্সের বয়স 1-2 মাসও হলো না, আপনি এখন ইউরোপে মুভ করতে চান, ওইখানে গিয়ে কিন্তু আপনার লাইসেন্সের মেয়াদ যখন 1 মাস 2 মাস দেখবে, আপনাকে চাকরি দেবে না। ঠিক আছে, ইভেন আপনি যদি কাউকে নিতে চান আপনার কোনো একটা ড্রাইভিং জবে, আপনিও চাইবেন যে একটা অভিজ্ঞ ড্রাইভার আমি নেই। একটা ড্রাইভার যদি আপনার সামনে আসে যার 3 মাস 4 মাস 2 মাস লাইসেন্সের মেয়াদ, আপনি কি তাকে চাকরি দেবেন? যেহেতু আপনি দেবেন না, সে তো ইউরোপ কেন দেবে? ওকে, সো চেষ্টা করেন, প্ল্যান করেন এরকম যে আমি দুবাইতে আসবো, 1-2 বছর থাকবো, লাইসেন্সটাকে পূরণ করব, ঠিক আছে, তারপরে আমি এখান থেকে ইউরোপে মুভ করবো ইনশাল্লাহ, এবং করা যায়। ওকে, এবার হচ্ছে হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা ছিল মাঝখানে গ্যাপে, যে কোম্পানি এনওসি দেবে কিনা। কোম্পানি তখনই এনওসি দেয় যখন কোম্পানির সাথে লেনদেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, লেনদেন থাকতে কোম্পানি কখনো এনওসি দেয় না। দ্যাট মিনস আপনি যদি কোম্পানিতে রানিং থাকা অবস্থায় কোথাও অ্যাপ্লাই করার জন্য এনওসি ফর্ম চান, কোম্পানি আপনাকে দেবে না। ওকে, কোম্পানি এনওসি দেওয়ার জন্য কোম্পানির কাছে এনওসি চাইলেই কোম্পানি বলবে যে ফার্স্ট পে আওয়ার ফিসেস। ওকে, যেটা আমরা আপনার উপরে অ্যাপ্লাই করেছি বা আপনার পিছনে খরচ করেছি, তাছাড়া আপনাকে দিব না। ঠিক আছে, কারণ ওটা ধরেই নেবে যে আপনি আবেদন করতেছেন মানে চলে যাবেন। ওকে, এখন আপনি 7 মাস পরে যাবেন, 8 মাস পরে যাবেন, 1 বছর সময় লাগবে, এগুলো ওরা বুঝতে চাবে না, বুঝবেও না। ওকে, আপনি ওদের কাছে এনওসি চাচ্ছেন মানে যে আপনি ভাগবেন, এটা ওরা বুঝবে, যার কারণে ওরা আপনাকে এনওসিটা দিবে না। একমাত্র যদি আপনাদের লেনদেন শোধ করেন, তাহলে এনওসি বলেন আর আপনার ক্যান্সেলেশন বলেন, এগুলো সব ওরা দিবে। সি বা বাইক টার্গেট ফিল আপ করে পাশাপাশি অন্য জব করা যায় কি না, এটা একটা প্রশ্ন আসছে। যে অনেকেই মনে করে থাকেন যে আমি ট্যাক্সিতে তো 12 ঘন্টা বা বাইকে তো 12 ঘন্টা ডিউটি, এটা করার পাশাপাশি আমি যদি বাড়তি ইনকামের জন্য আরেকটা জব করতে পারবো কিনা। ওকে, এরকম কোনো সিস্টেম এখানে নাই, আপনি ডাবল জব করবেন, এগুলো ইউরোপে থাকে। ঠিক আছে, দুবাইতে নাই। আর দুবাই যেই পরিশ্রম, যেই কষ্ট, 12 ঘন্টা ডিউটি করার পর আপনার ঘুমাইতে হবে ভাই, আপনার রেস্টও নিতে হবে। ঠিক আছে, আপনি যে মনে করেন যে আপনি রোবট, না, আপনি মানুষ, ইউ নিড রেস্ট। ওকে, তবুও যদি আপনি করতে চান তাহলে আনঅফিসিয়ালি করতে হবে। অফিসিয়ালি এমন কোনো অনুমতি নাই যে আপনি 2 ভিসা একসাথে মেনটেন করবেন, 2টা জব একসাথে মেনটেন করবেন, 12 ঘন্টা ট্যাক্সি চালাবেন, আবার 12 ঘন্টা গিয়ে আরেক কাজ করবেন, এরকম কোনো সুযোগ নাই। ওকে, আপনি হয়তো 12 ঘন্টা ডিউটি করার পরে এক জায়গায় পার্ট টাইমে 3 ঘন্টার একটা চাকরি নিতে পারেন,
ঠিক আছে, যেখানে আপনি একটু সেক্ষেত্রে আপনার রেস্টটা কম হবে, ঘুমটা কম হবে। ওকে, এখানে ফ্যামিলিকে টাইম দেওয়া আছে, রান্নাবান্না আছে, হ্যাঁ, কাপড় চোপড় ধোয়ার বিষয় আছে, যেহেতু বিদেশে কেউ নাই, তো এগুলো আপনার সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা এক্সট্রা জায়গায় সময় দিতে হবে, সেক্ষেত্রে টাইমিংটা আপনাকে মেনটেন করে নিতে হবে। এবং ওই যে ওইরকম রিস্কে নিজ দায়িত্বে আনঅফিসিয়ালি কোনো কাজ মেনটেন করে ম্যানেজ করে নিতে হবে, যেটার লিগেল কোনো অ্যাপ্রুভ আপনি পাবেন না, সিস্টেমেই নাই। ওকে, দুবাই ট্যাক্সি কখনোই এটা মানবে না, বা জানলে তারা প্রবলেম ক্রিয়েট করবে যে আপনি অন্য কোথাও কোনো কাজ করতেছেন। ওকে, সোজা বাংলা কথা, আশা করি বুঝতে পারছেন। দুবাই আসার পর গাড়ি পেতে কেমন সময় লাগবে, এত সময় লাগার কারণ কি? দুবাই আসার পরে গাড়ি পেতে মোটামুটি খুব কম পার্সেন্ট লোক, 10% লোকের 6 মাসের মতো সময় লাগে। ঠিক আছে, যারা এক চান্সে পাস করে তাদেরকে ভাগ্যবান বলা যেতে পারে। নর্মালি 8-9 মাস সময় লাগে একেবারে নর্মালি, আর কখনো কখনো 1 বছরও ক্রস হয়ে যায়। সেটার কারণ হচ্ছে যে ফেল, বা কোম্পানির কিছু দোষ আছে, কোম্পানির দোষ দিতে হবে, সরি। কোম্পানি কখনো কখনো প্রসেস অনেক দেরি করে দেয়, একটা স্টেপের পরে আরেকটা স্টেপ দিতে অনেক সময় নেয়। ঠিক আছে, এটা একটা কারণ। এটার থেকে বড় কারণ হচ্ছে যে আপনি যদি ফেল করেন বা কোনো একটা পরীক্ষায় অকৃতকার্য হন, ধরেন আপনি যদি একটা ফাইনাল পরীক্ষায় একটা এক্সামে ফেল করেন, তাহলে আপনার পরবর্তীতে আবার ক্লাস করে আবার পরীক্ষা আসতে আসতে কখনো কখনো 1 মাসের সময় লেগে যাবে। এইভাবে করতে করতে আপনি প্রত্যেকবার ফেল করবেন, প্রত্যেকবার ধরেন 1 মাস করেও পিছাইলে আপনার সময় বাড়তে থাকে। ঠিক আছে, যেমন আমি কিন্তু 3বার ফেল করছিলাম, 74বার গিয়ে আমি লাইসেন্স পাইছি, যার কারণে আমার সাথের লোকজন 3-4 মাস আগে গাড়ি পাইছে, আমি 3-4 মাস পরে গাড়ি পাইছি। কারণ এই দোষটাকে আমি কোম্পানিকে দিতে পারি? নিশ্চয়ই আমার ছিল দোষটা, তাই না? আমি ফেল করছিলাম। আমি যদি ফার্স্ট চান্সে পাস করতাম বা সেকেন্ড চান্সে পাস করতাম, তাহলে আমি যে সময় গাড়িটা পেয়েছিলাম তার থেকে একটু আগে গাড়ি পাইতাম। ওকে, তবে আমি আমাদের এজেন্সিতে যখন আমরা কাউকে বলি তখন আমরা সময়টাকে 1 বছর কথা বলি, তাহলে আপনি মোটামুটি এখানে মেন্টালি স্যাটিসফাইড থাকবেন, আপনার মাথায় কোনো টেনশন আসবে না। ঠিক আছে, আপনাকে কেউ এখানে বইলা পাঠাবে না, বা বইলা পাঠায় না, বা আমরা আপনাকে বইলা আনি না যে আপনাকে দ্রুত গাড়ি দিব 3 মাসের মধ্যে সে যাবি। ঠিক আছে, তাহলে আপনার মনের মধ্যে আশা থাকবে এটা যে আমার তো বইলা আনছে 3 মাসের মধ্যে গাড়ি দিবে, এখন 1 বছর কেন লাগবে, সে আমি সহ্য করতে পারবো না, অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো হবে। তো সময় 1 বছর ধরে নিয়ে আসবেন। আমি জানি দুবাই থেকে ডেলিগেট এসে ইন্টারভিউ নিয়ে ভিসা দেয়, তাহলে ডেলিগেট কবে আসবে আবার? এই প্রশ্নটা ইদানিং আমি বেশি পাইতেছি, যে অনেকেই জানেন বা বোঝেন বা মনে করেন যে দুবাই ট্যাক্সিতে আসার সিস্টেম হচ্ছে যে ডেলিগেট আসবে, ইন্টারভিউ হবে, তারা ইন্টারভিউ নিয়ে আমাদেরকে ভিসা দিবে। ভাই, দুবাই ট্যাক্সি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, বা আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সির মালিক শ্রদ্ধেয় কামাল ভাই, আপনার নামটা শুনে নেন, নিউজে তাকে ভিডিওতেও দেখছেন, উনি এমন একটা সিস্টেমের মধ্যে এই বিষয়টাকে এনে ফেলেছেন যে সারা বছরই আমরা ভিসা দিতে পারি। ওকে, আমাদের ডেলিগেটের জন্য অপেক্ষা করতে হয় না। তবে ডেলিগেট একটা ফর্মালিটিস, প্রতি বছর মিনিমাম 1বার হলেও ডেলিগেট যায়, যেটা এই বছরও গেছে, যেটাতে আমি ছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। ওকে, বাট ডেলিগেট ছাড়া যে আসা যাবে না তা না। ওকে, আপনারা ডেলিগেট ছাড়াও আসতে পারবেন, ডেলিগেট লাগবে না। যদি আপনার প্রয়োজনীয় যোগ্যতা থাকে এবং আপনি যদি এটা বুঝে থাকেন, জেনে থাকেন, মেনে থাকেন, আপনি যদি আগ্রহী থেকে থাকেন এবং আপনার যদি অ্যাবিলিটি থাকে, ওই পরিমাণে আর্থিক স্বচ্ছতা থাকে, তাহলে আপনি যখনই মন চায় তখনই আবেদন করেন, ইনশাল্লাহ ডেলিগেট লাগে না। ওকে, দুবাই ট্যাক্সিতে আসতে ডেলিগেট লাগে না, সারা বছরই ভিসা দেওয়া যায়। ওকে, হয়তো একটু সময় লাগে, 2-4-5 মাস আগে অথবা পরে। এরপরে প্রশ্ন হচ্ছে ট্যাক্সি পেতে কেমন সময় লাগে, বাইক পেতে কেমন সময় লাগে? অনেকেই মনে করেন বা অনেকের কাছে অনেকে ধারণা দেয় বা হয়তো বোঝায় যে বাইকে গেলে সময় কম পাওয়া যায়, কমে বাইক পাওয়া যায়, ট্যাক্সিতে গেলে সময় বেশি লাগে। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা টোটালি প্রসেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যদিও বাইকে আপনার পরীক্ষা কম, মাত্র একটা পরীক্ষা। ওকে, তাই কখনো কখনো দেখা যায় বাইকে কম সময় লাগে, কিন্তু ট্যাক্সিতে একটু বেশি সময় লাগেই। ঠিক আছে, তুলনামূলকভাবে বলতে গেলে বলা যেতে পারে যে বাইকে একটু কম সময় লাগে, ট্যাক্সিতে একটু বেশি সময় লাগে। আবার উল্টাও দেখা গেছে যে ট্যাক্সি জলদি হয়ে গেছে, বাইক দেরিতে হচ্ছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ প্রসেস এবং আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে। ওকে, কোম্পানির মন মর্জির উপর ডিপেন্ড করে, কোম্পানির চাহিদার উপর ডিপেন্ড করে। যখন চাহিদা বেশি তখন ভিসা বেশি, বা কার্যক্রম ভালো, দ্রুত হয়ে যাবে, ড্রাইভার দরকার, এই জলদি বাই করো, এদেরকে এই পরীক্ষা দাও, এই প্রসেস করাও, এদেরকে বসায় রাখো না। ঠিক আছে, এরকম প্রেশার থাকে, এরা জলদি বের করে ফেলে। ঠিক আছে, আর যদি চাহিদা কম থাকে, অফ সিজন থাকে, তাহলে এদেরকে মাঠে নামায় লাভ নাই, বসায় রাখো, হোল্ড করো। ঠিক আছে, এখন দরকার নাই, আমরা সিজনের সময় নামাবো। এই ধরনের প্রিপারেশন নেওয়ার কারণে একটু প্রসেসটা স্লো যায়। ওকে, আশা করি বুঝতে পারছেন।
আপনি কি লোক নেন, আপনার কি এজেন্সি আছে, এই প্রশ্নটা আমি অনেক পাই। তার মানে এখন ক্লিয়ার করে দিলাম ভাই, হ্যাঁ আমার এজেন্সি আছে। আমার এজেন্সির নাম হচ্ছে আল আনাস ওভারসিজ, যেটা নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে। এখানে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, এটা আমার বাবার নাম্বার, সে বাংলাদেশে বসে। ওকে, আমরা লোক আনি, আমাদের এজেন্সি আছে। কী কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস লাগবে হচ্ছে এক পাতার ইংলিশের সিভি, এক পাতার ইংলিশের সিভি, যে কোনো কম্পিউটার দোকানে গেলেই বানিয়ে দেবে। ওকে, আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি, পাসপোর্টের কালার কপি, পড়াশোনা সার্টিফিকেটের কপি। ওকে, সিভি, ড্রাইভিং লাইসেন্স কপি, পাসপোর্টের কপি, পড়াশোনা সার্টিফিকেটের কপি, আর হচ্ছে যে 10 কপি পাসপোর্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা, ভালো কালারের, ভালো প্রিন্টের ছবি। ওকে, এই 5টা জিনিস লাগবে আপনার। ওকে, আর অরিজিনাল পাসপোর্ট। কীভাবে আবেদন করবেন? আবেদন করতে হলে যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার বাবাকে এই নাম্বারে ফোন দিয়ে অফিসে যাবেন। অফিসে গিয়ে একটা মেডিকেল স্লিপ নেবেন, মেডিকেল করবেন। মেডিকেল করার পরে যদি আপনি ফিট থাকেন তাহলে আমাদের অ্যাকাউন্টে না, এজেন্সির অ্যাকাউন্টে আপনি 50,000 টাকা ডিপোজিট করবেন। তার মানে আপনি প্রথমে মেডিকেল করলেন, মেডিকেল করে ফিট থাকলেন, ফিট হওয়ার পরে আপনি আমাদের এজেন্সির অ্যাকাউন্টে 50,000 টাকা জমা দিলেন। এই হচ্ছে আপনার কাজ শেষ। এবার আমরা আপনার জন্য ভিসা এখানে ঢেলে দিব। 50,000 সাথে আরও 50,000 যোগ করে মোট এখানে 3,150 দিরহাম আমাদেরকে সাবমিট করতে হয়। 3,150 দিরহাম কত টাকা হয় সেটা একটু 32 দিয়ে গুণে দেখেন, 1 লক্ষ টাকার উপরে হয়। ওকে, আমরা এটা এখানে সাবমিট করে দিই উইথ আপনার পাসপোর্ট। ওকে, আমরা আমাদের কাজ করি, আপনি আপনার কাজ করছেন। এবার বাকিটা আপনাদের ভাগ্য, আমার ভাগ্য। আপনাকে যদি একটা ভিসা দিতে পারি তাহলে আমাদের 2 পয়সার লাভ আছে, ভিসা না দিতে পারলে আমাদের 2 পয়সার লাভ নেই।